প্রিয় শ্রোতা, পাঠ করছি নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেবের ১৪তম পর্ব। দোলা বৌদি। মেম সাহেবের দিল্লিবাসের প্রতিটি মুহূর্তের কাহিনী জানবার জন্য তুমি নিশ্চয়ই পাগল হয়ে উঠেছ। মেম সাহেব কি বলল, কি করল, কেমন করে আদর করল, কোথায় কোথায় ঘুরল, ইত্যাদি ইত্যাদি হাজার রকমের প্রশ্ন তোমার মনে উদয় হচ্ছে, তাই না? হবেই তো, শুধু তুমি নও, সবারই হবে। আমি সব কিছুই তোমাকে জানাবো, তবে প্রতিটি মুহূর্তের কাহিনী লেখা নিশ্চয়ই সম্ভব নয়। তাছাড়া আমাদের সম্পর্ক এমন একটি স্তরে পৌঁছেছিল যে ইচ্ছা থাকলেও সব কিছু লেখা যায় না। তোমাকে কিছুটা অনুমান করে নিতে হবে। তাছাড়া মানুষের জীবনের ওই বিচিত্র অধ্যায়ের সব কিছু কি ভাষা দিয়ে লেখা যায়? বেলা 11টার সময় ব্রেকফাস্ট খেয়ে 2 ঘন্টা বিছানায় গড়াগড়ি করতে করতে দুজনে কত কি করেছিলাম। কখনো বা আমি ওকে টেনে নিয়েছি আমার বুকের মধ্যে, কখনো আমি ওর ওষ্ঠে বিষ ঢেলেছি, কখনো বা আমার ওষ্ঠেও ভালোবাসা ঢেলেছে, কখনো আবার দুজনে দুজনকে দেখেছি প্রাণ ভরে। সে দেখা যেন শুভদৃষ্টির চাইতে অনেক মিষ্টি, অনেক স্মরণীয় হয়েছিল। আমি বললাম, কতদিন বাদে তোমাকে দেখলাম, সারা জীবন ধরে দেখলেও আমার সে লোকসান পূরণ হবে না। আমার বুকের পর মাথা রেখে শুয়ে শুয়ে ও একটু হেসে শুধু বলল, তাই বুঝি? তবে কি? বনহরিণীর মতো মুহূর্তের মধ্যে মেম সাহেবের চোখের দৃষ্টিটা একটা ঘুরপাক দিয়ে আকাশের কোলে ভেসে বেড়ালো কিছুক্ষণ। একটু পরে আমার দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু তোমাকে রোজ দেখতে পেতাম। আমি চমকে উঠলাম। তার মানে? ও একটু হাসল, দুহাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে প্রায় মুখের উপর মুখ নিয়ে বলল, সত্যি তোমাকে রোজ দেখেছি। এবার আর চমকে উঠিনি, হাসলাম, বললাম, কেন আজে বাজে বকছ? আজে বাজে নয় গো, আজে বাজে নয়। রোজ সকালে কলেজ বেরোবার পথে রাসবিহারীর মোড়ে এলেই মনে হতো তুমি দাঁড়িয়ে আছো, ইশারায় ডাকছ। তারপর আমরা চলেছি এসপ্ল্যানেড, ডালহাউসি, হাওড়া। এবার মেম সাহেব উবুড় হয়ে শুয়ে হুমড়ি খেয়ে পড়ল আমার মুখের উপর। বিকেলবেলায় ফেরার পথে তোমাকে যেন আরো বেশি স্পষ্ট করে দেখতে পেতাম। মনে হতো তুমি রাইটার্স বিল্ডিং এর ডিউটি শেষ করে কোনোদিন ডালহাউসি স্কোয়ারের ওই কোনায়, কোনোদিন লাট সাহেবের বাড়ির ওপাশে দাঁড়িয়ে আছো। এবার যেন মেম সাহেব কেঁদে ফেলল। ওগো, বিশ্বাস করো, কলেজ থেকে ফিরবার পর বিকেল সন্ধ্যা যেন আর কাটতে চাইতো না। আমি চট করে মন্তব্য করলাম, রাত্রিটা বুঝি মহাশান্তিতে কাটাতে? হঠাৎ যেন লজ্জায় ওকে ভাসিয়ে নিয়ে গেল, আমার মুখের পাশে মুখটা লুকালো। আমি জানতে চাইলাম, কি হলো? মুখ তুলল না, মুখ গুঁজে রেখেই ফিসফিস করে বলল, কিচ্ছু বলবো না। কেন? তোমার ডাঁট বেড়ে যাবে। ঠিক আছে, আমার কাছে থেকে তুমি কিছু জানতে পারবে না। তাছাড়া তোমার প্রাণের বন্ধু জয়া কি করেছিল, কি বলেছিল, সেসব কিচ্ছু তোমাকে বলবো না। মেম সাহেব আর স্থির থাকতে পারে না, হঠাৎ উঠে বসল, আমার হাত দুটো ধরে বলল, ওগো বলো, বলো না, বলো না, কি হয়েছিল? আমি মাথা নেড়ে গাইলাম, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে। প্রথমে খুব বীরত্ব দেখিয়ে মেম সাহেব গাইল, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারই পেয়েছি অজানা সাধনে। আমি হাসতে হাসতে বললাম, খুব ভালো কথা, অত অত যখন বীরত্ব, তখন জয়ার কথা শুনে কি হবে? আমার সোল প্রোপাইটার কাম ম্যানেজিং ডাইরেক্টর ঘাবড়ে গেল। বোধহয় ভাবল
জয়া এই উঠতি বাজারে শেয়ার কিনে ভবিষ্যতে বেশ কিছু মুনাফা লুটতে চায়, হয়তো আরও শেয়ার কিনে শেষ পর্যন্ত অংশীদার থেকে। ও প্রায় আমার বুকের উপর লুটিয়ে পড়ল। বলো না গো, জয়া কি করেছে? এক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, জয়া আমার বন্ধু হলে কি হয়, আমি জানি ও সুবিধের মেয়ে নয়, ও সব কিছু করতে পারে। জানো দোলা বৌদি, জয়া আমাকে কিছুই করেনি, তবে ও একটু বেশি ভাব আছে। তবে ও একটু বেশি স্মার্ট, বেশি মডার্ন। তাছাড়া বড়লোকের আদুরি মেয়ে বলে বেশ ঢলো ঢলো ভাব আছে। আমার মতো ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে বসলে জয়ার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। হাসতে হাসতে হয়তো দুহাত দিয়ে জড়িয়ে ধরল, হয়তো কাঁধে মাথা রেখেই হি হি করতে লাগলো। মেম সাহেব এসব জানে? একবার আমি, মেম সাহেব আর জয়া ব্যারাকপুর গান্ধীঘাট বেড়াতে গিয়ে কি কাণ্ডটাই না হলো। হি হি হা হা করে হাসতে হাসতে জয়ার বুকের কাপড়টা পড়ে গিয়েছিল। মেম সাহেব একবারও কি ইশারা করলেও ও কিছু গ্রাহ্য করল না। রাগে গজগজ করছিল মেম সাহেব, কিন্তু কিছু বলতে পারল না। আমি অবস্থা বুঝে চট করে উঠে একটু পায়চারি করতে করতে জয়ার পেছনের দিকে চলে গেলাম। তারপর দেখি মেম সাহেব জয়ার আঁচল তুলে ঠিক করে দিল। কলকাতা ফিরে মেম সাহেব আমাকে বলেছিল, এমন অসভ্য মেয়ে আর দেখিনি। দিল্লিতে জয়ার ছোট কাকা হোম মিনিস্ট্রিতে ডেপুটি সেক্রেটারি ছিলেন, তাই তো মাঝে মাঝেই দিল্লি বেড়াতে আসতো। মেম সাহেব হয়তো ভাবলো না জানি ওর অনুপস্থিতিতে জয়া আরো কি করছে। জয়রা এর মধ্যে দুবার দিল্লি এলেও আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল, তাও বেশিক্ষণের জন্য নয়। আর সেই স্বল্প সময়ের মধ্যে জয়া আমার পবিত্রতা নষ্ট করবার কোনো চেষ্টা করেনি। শুধু শুধু মেম সাহেবকে ঘাবড়ে দেবার জন্য জয়ের কথা বললাম। রিপোর্টার হলেও হঠাৎ পলিটিশিয়ান হয়ে মেম সাহেবের সঙ্গে একটু পলিটিক্স করলাম, কাজ হলো। সত্য হলো মেম সাহেব আগে সব কিছু বলবে, পরে আমি জয়ের কথা বলবো। বেল বাজিয়ে গজাননকে তলব করে হুকুম দিলাম, হাসের চালে আও। गजानन मेम साहेबर काछे आर्जी जानालो, बीबी जी छोटो साहब का चाय पीना थोड़ी कमती होना चाहिए। मेम साहेब एक बार आमाके देखे निये गजानन के बोलले, तुम्हार छोटो साहब आमार किछु कथा शोने ना। ओर कथा शुने स्नेहातुर बृद्ध गजाननও हेসে ফেলল। এই কথা ঠিক না বিবিজি, ছোট সাহেব 24 ঘন্টা শুধু তোমার কোথায় ভাবে। গজানন, তুমিও তোমার ছোট সাহেবের পাল্লায় পড়ে মিথ্যে কথা বলছো। গজানন জিভ কেটে বলল, ভগবান ভগবানকে কসম বিবিজি, জোট আমি কখনো বলবো না। মেম সাহেব হাসলো, আমিও হাসলাম। গজানন বলল, যদি তোমার গুসা না হয় তাহলে তোমাকে একটা কথা বলতাম। মেম সাহেব বলল, তোমার কথাই আমি রাগ করব কেন? ছোট সাহেব তোমাকে ভীষণ প্যার করে। কি করে বুঝলে? মেম সাহেব জেরা করে। গজানন হাসলো, বলল, বিবিজি আমি তোমাদের আংরেজি পড়িনি, তোমাদের মতো আমার দিমাগই নেই। এই দিল্লিতে প্রায় 35 বছর হয়ে গেল, অনেক বড় বড় লোককে দেখলাম, কিন্তু আমার আর ছোট সাহেবের মতো লোক খুব বেশি হয় না। আমি গজাননকে একটা দাবড়া দিয়ে বলি, যা ভাগ চা নিয়ে আয়। গজানন চা আনলো। চলে যাবার সময় আমি বললাম, গজানন কিছু টাকা রেখে যেও। গজানন চোখ দিয়ে মেম সাহেবকে ইশারা করে বলল, হ্যাঁ গো বিবিজি, টাকা দেব নাকি? আমি উঠে গজাননকে একটা থাপ্পড় মারতে গেলেই ও দৌড় দিল। চা খেতে খেতে মেম সাহেব কি বলল জানো? বলল অনেক কিছু। একদিন সকালে উঠে মেজদিকে বলল, আমি আর পারছি না। মেম সাহেব জানতে চাইল, কি পারছিস না রে? কিসের প্রক্সি? কার প্রক্সি? কার আবার? রিপোর্টারের। মেম সাহেব বলল, অসভ্যতা করবি না মেজদি। মনে মনে কিন্তু সত্যি একটু চিন্তিত হলো। একটু পরে একটু ফাঁকা পেয়ে মেম সাহেব মেজদিকে ধরল। হ্যাঁ রে, কি হয়েছে রে? মেজদি দর কষাকষি করে, যা চাইবো তাই দিবি বল। জিভ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল মেম সাহেব। দাঁত দিয়ে ঠোঁটটা একটু কামড়ে ভ্রু কুচকে এক মুহূর্তের জন্য ভেবে নিল, ঠিক আছে, যা চাইবি তাই দেব। মেজদি ওস্তাদ মেয়ে,
কাঁচা কাজ করবার পাত্রী সে নয়, তাই গ্যারেন্টি চাইল। মা কালীর ফটো ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যা চাইব তাই দিবি। ও ঘাবড়ে যায়। একবার ভাবে মেজদি ঠকিয়ে কিছু আদায় করবে, আবার ভাবে না না, কিছু দিয়েও খবরটা জানা দরকার। মেম সাহেবের দোটানা মন শেষ পর্যন্ত মেজদির ফাঁদে আটকে যায়। মা কালীর ফটো ছুঁয়েই প্রতিজ্ঞা করল, আমাকে সব কিছু খুলে বললে তুই যা চাইবি তাই দেব। মেজদি ওকে টানতে টানতে ওই কোনার ছোট্ট বসবার ঘরে নিয়ে দরজা আটকে দেয়। মেম সাহেব বুকটা ঢিপ ঢিপ টিপ টিপ করে। গোল টেবিলের পাশ থেকে দুটো চেয়ার টেনে দুজনে পাশাপাশি বসল। মেজদি শুরু করলো, রাত্রিতে তুই কি করিস, কি বকবক করিস তা জানিস? কি করি রে মেজদি? কি আর করবি, আমাকে রিপোর্টার ভেবে কত আদর করিস তা জানিস? লজ্জায় আমার কোলে মেম সাহেবের মুখও লাল হয়েছিল। বলেছিল, যা বাজে বকিস না। মেজদি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, না শুনতে চাস ভালো কথা। ও তাড়াতাড়ি মেজদির হাত ধরে বসিয়ে দেয়। আচ্ছা যা বলবি বল, তোর আদরের চোটে তো আমার প্রাণ বেরোবার দায়। কেন মিথ্যে কথা বলছিস? মেজদি মুচকে হাসতে হাসতে বলল, মা কালীর ফটো ছুঁয়ে বলবো? না না, তা লাগবে না, আমার মা কালীর ফটো ছুঁয়ে বলতে হবে না। শুধু কি আদর, কত কথা বলিস ঘুমিয়ে ঘুমিয়ে। মেজদি মুচকি হেসে বলল, আগে হ্যাঁ, বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস কর, মা শুনেছে। মেম সাহেব চমকে ওঠে। একদিন তো ডেফিনিট শুনেছে, হয়তো রোজই শোনে। ও তাড়াতাড়ি মেজদির হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করল, কি কথা বলেছি রে? নির্লিপ্তভাবে মেজদি উত্তর দিল, তুই ওকে যা যা বলে আদর করিস তাই বলেছিস, আবার কি বলবি? সোফায় বসে সেন্টার টেবিলের উপর পা তুলে দিয়ে আমরা গল্প করছিলাম। মেম সাহেব ডান হাত দিয়ে আমার মাথাটা কাছে টেনে নিয়ে কানে কানে বলল, দেখেছ, ঘুমিয়েও তোমাকে ভুলতে পারি না। একটু চুপ করে এবার ফিস ফিস করে বলল, দেখেছ তোমাকে কত ভালোবাসি। আমি একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোঁয়া ছেড়ে বললাম, ঘোড়ার ডিম ভালোবাসো, যদি সত্যি সত্যি ভালোবাসতে তাহলে আজও মেজদি তোমার পাশে শোবার সাহস পায়। মেম সাহেব আমাকে ভেঙচি কেটে বলল, শুতে দিচ্ছি আর কি। এবার আমি ওর কানে কানে বললাম, আজ তো আমার হাতের লাটাই, আজ কোথায় উড়ে যাবে? তাছাড়া আজ তো তুমি আমাকে পুরস্কার দেবে। পুরস্কার? সে যে যা চাইবে তাই পাবে, পুরস্কার। মেম সাহেব আমার পাশ থেকে প্রায় দৌড়ে পালিয়ে যেতে যেতে বলল, আমি আজই কলকাতা পালাচ্ছি। নাটকের এই এক চরম গুরুত্বপূর্ণ মুহূর্তে আবার গজাননের আবির্ভাব হলো। বেশ মেজাজের সঙ্গে বলল, 2টো বেজে গেছে, তোমরা কি সারাদিনই গল্প গুজব করবে, খাওয়া দাওয়া করবে না? 2টো বেজে গেছে? দুজনেই একসঙ্গে ঘড়ি দেখে ভীষণ লজ্জিত বোধ করলাম। গজাননকে বললাম, লাঞ্চ নিয়ে এসো, 10 মিনিটে আমরা স্নান করে নিচ্ছি। দিল্লিতে আমাদের দ্বৈত জীবনের উদ্বোধন সঙ্গীত কেমন লাগলো? মনে হয় খারাপ লাগেনি, আমারও বেশ লেগেছিল। অনেক দুঃখ কষ্ট সংগ্রামের পর এই আনন্দের অধিকার অর্জন করেছিলাম, তাই তো বড় মিষ্টি লেগেছিল আমাদের এই আনন্দের আত্মতৃপ্তির আস্বাদন। মেজদিকে ম্যানেজ করে কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়ে ও আমার কাছে এসেছিল অনেক কারণে, অনেক প্রয়োজনে। সমাজ সংস্কারের অক্টোপাস থেকে মুক্ত করে একটু মিশতে চেয়েছিলাম আমরা দুজনেই। মেম সাহেব দিল্লি আসার কারণ ছিল সেই মুক্তির স্বাদ আনন্দ উপভোগ করা। আরও অনেক কারণ ছিল। শূন্যতার মধ্যে দুজনে অনেক দিন ভেসে বেরিয়েছিলাম। দুজনেরই মন চাইছিল একটু নিরাপদ আশ্রয়। সেই আশ্রয়, সেই সংসার বাঁধার জন্য অনেক কথা বলবার ছিল। দুজনেরই মনে মনে অনেক কল্পনা আর পরিকল্পনা ছিল। সেসব সম্পর্কেও কথাবার্তা বলে একটা পাকা সিদ্ধান্ত নেবার সময় হয়েছিল। যাই হোক, 1 সপ্তাহ কোনো কাজকর্ম করব না বলে আমি ছুটি নিয়েছিলাম।
প্রতিজ্ঞা করেছিলাম মেম সাহেবকে ট্রেনে চড়িয়ে না দেওয়া পর্যন্ত টাইপরাইটার আর পার্লামেন্ট হাউস স্পর্শ করব না। চেয়েছিলাম প্রতিটি মুহূর্ত মেম সাহেবের সান্নিধ্য উপভোগ করব। সত্যি বলছি দোলা বৌদি, একটি মুহূর্ত নষ্ট করিনি। ভগবান আমাদের বিধি নির্দিষ্ট ভবিষ্যৎ জানতেন বলে একটি মুহূর্ত অপব্যয় করতে দেননি। কথায় গল্পে গানে হাসিতে ভরিয়ে তুলেছিলাম ওই কটি দিন। লাঞ্চ খেতে খেতে অনেক বেলা হয়েছিল। 40 ঘন্টার ট্রেন জার্নি করে নামবার পর মেম সাহেব একটু বিশ্রাম করতে পারেনি। আমি বললাম, মেম সাহেব তুমি একটু বিশ্রাম করো, একটু ঘুমিয়ে নাও। এই কমাসে কলকাতায় অনেক ঘুমিয়েছি, অনেক বিশ্রাম করেছি, তুমি আর আমাকে ঘুমোতে বলো না। 1 মিনিট পরেই বলল, তার চাইতে তুমি বরং একটু শও, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। আমি কেন শোব? শও না, আমি তোমার পাশে বসে বসে গল্প করব। শোবার ইচ্ছে ছিল না, লোভ সামলাতে পারলাম না। দিল্লির কাব্যহীন জীবনে অনেকদিন এমনই একটি পরম দিনের স্বপ্ন দেখেছি। মেম সাহেব বিশ্রাম করল না। আমি সত্যি সত্যি শুয়ে পড়লাম। ও আমার পাশে বসে মাথায় মুখে হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করে গান গাইছিল, কখনো কখনো আবার একটু আদর করছিল। কি আশ্চর্য! আনন্দে যে আমার সারা মন ভরে গিয়েছিল তা তোমাকে বোঝাতে পারবো না। স্বপ্ন যে এমন করে বাস্তবে দেখা দিতে পারে তা ভেবে আমি অদ্ভুত সাফল্য সার্থকতার স্বাদ উপভোগ করলাম। বালিশ দুটোকে ডিভোর্স করে মেম সাহেবের কোলে মাথা রেখে দুহাত দিয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে চোখ বুজলাম। ও জিজ্ঞাসা করল, ঘুম পাচ্ছে? কথা বললাম না, শুধু মাথা নেড়ে জানালাম, না। ক্লান্ত লাগছে? স্বপ্ন দেখছি। স্বপ্ন? মাথা নেড়ে বললাম, হ্যাঁ, স্বপ্ন দেখছি। মুখটা আমার কাছে এনেও জানতে চাইল, কি স্বপ্ন দেখছ? তোমাকে স্বপ্ন দেখছি। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমি তো তোমার পাশেই রয়েছি, আমাকে আবার কি স্বপ্ন দেখছ? ওর কোলের উপর মাথা রেখেই চিত হয়ে শুলাম। দুহাত দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তোমাকেই স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছি জন্ম জন্মান্তর ধরে আমি এমনই করে তোমার কোলে নিশ্চিত আশ্রয় পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ভরসা পাচ্ছি। মুহূর্তের জন্য গর্বের বিদ্যুৎ চমকে উঠে মেম সাহেবের সারা মুখটা উজ্জ্বল করে তুলল। পরের মুহূর্তেই ওর ঘন কালো গভীর উজ্জ্বল দুটো চোখ কোথায় যেন তলিয়ে গেল। আমাকে বলল, ওগো, তুমি আমাকে অমন করে চাইবে না, তুমি আমাকে এত ভালোবাসবে না। কেন বলো তো? যদি কোনোদিন কোনো কিছু দুর্ঘটনা ঘটে, আমি যদি কোনোদিন তোমার আশা আকাঙ্ক্ষার সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে না পারি, সেদিন তুমি সে দুঃখ, সে আঘাত সহ্য করতে পারবে না। আমি মাথা নাড়তে নাড়তে বললাম, তা হতে পারে না মেম সাহেব। আমার স্বপ্ন ভেঙে দেবার সাহস তোমারও নেই, ভগবানেরও নেই। আমার কথা শুনে বোধহয় ওর একটু গর্ব হলো। বলল, আমি জানি তুমি আমাকে ছাড়া তোমার জীবন কল্পনা করতে পারো না, কিন্তু তাই বলে অমন করে বলে না। কেন বলবো না মেম সাহেব? তোমার মনে কি আজও কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে এমন করে ছুটে আসে? মেম সাহেব আবার থামে, আবার বলল, তোমার দিক থেকে যে আমি কোনো আঘাত পাবো না তা আমি জানি। ভয় হয় নিজেকে নিয়ে। আমি কি পারবো তোমার আশা পূর্ণ করতে? পারবো কি তোমাকে সুখী করতে? তুমি না পারলে আর কেউ তো পারবে না মেম সাহেব। তুমি না পারলে স্বয়ং ভগবানও আমাকে সুখী করতে পারবে না। আরো কত কথা হলো, কথায় কথায় বেলা গড়িয়ে যায়। বিকেল ঘুরে সন্ধ্যা হলো। ঘর বাড়ি রাস্তাঘাটে আলো জ্বলে উঠল। মেম সাহেব বলল, ছাড়ো, আলোটা জ্বেলে দিই। না না, আলো জ্বেলো না, এই অন্ধকারেই তোমাকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। আলো জ্বালালে আরো অনেক কিছু দেখতে হবে। পাগল কোথাকার! এমন পাগল আর পাবে না। ও আমাকে চেপে জড়িয়ে ধরে বলল, এমন পাগলি আর পাবে না। ভগবান অনেক হিসাব নিকাশ করেই পাগলার কপালে পাগলি জুটিয়েছেন, তা না হলে কি এত মিল, এত ভালোবাসা হয়?
ওই অন্ধকারের মধ্যেই আরো কিছু সময় কেটে গেল। মেম সাহেব বলল, চলো একটু ঘুরে আসি। তোমার কি বেড়াতে ইচ্ছে করছে? কলকাতায় তো কোনোদিন শান্তিতে বেড়াতে পারিনি, এখানে অন্তত কোনো দুশ্চিন্তা নিয়ে ঘুরতে হবে না। মেম সাহেব আলো জ্বালল, বেল টিপে বেয়ারা ডাকলো, চা আনালো, চা তৈরি করলো। আমি শুয়ে শুয়েই এক কাপ চা খেলাম। এবার মেম সাহেব তাড়া দেয়, নাও চটপট তৈরি হয়ে নাও। আমি শুয়ে শুয়েই বললাম, ওয়ারড্রোবটা খোলো, আমাকে একটা প্যান্ট আর বুশ শার্ট দাও। মেম সাহেব লম্বা বেনি দুলিয়ে বেশ হেলে দুলে এগিয়ে গিয়ে ওয়ারড্রোব খুলেই প্রায় চিৎকার করে উঠল, এ কি, তোমার ওয়ারড্রোবের শাড়ি? একবার শাড়িগুলো নেড়ে বলল, এ যে অনেক রকমের শাড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে কালেকশন করেছে বুঝি। ও আমার প্যান্ট বুট শার্ট না দিয়ে হ্যাঙ্গার থেকে একটা কটুকি শাড়ি এনে আমার কাছে আবদার করলো, আমি এই শাড়িটা পরবো। তবে কি আমি পরবো? শাড়িটার দু একটা ভাঁজ খুলে একটু জড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, লাভলি। কি লাভলি, শাড়ি না আমি? শাড়িটা গায়ে জড়িয়েই আয়নার সামনে একটু ঘুরে গেল মেম সাহেব, বলল, ইউ আর নট ইরিয়াস বাট শার ইজ লাভলি। আমি বিছানা ছেড়ে উঠে মেম সাহেবকে জড়িয়ে ধরতেই ও বকে উঠল, সবসময় জড়াবে না, শাড়িটার ভাঁজ নষ্ট করো না। চট করে ও এবার আমার দিকে ঘুরে আমার মুখের দিকে ব্যাকুল হয়ে চেয়ে বলল, ওগো, ব্লাউজের কি হবে? তুমি নিশ্চয়ই ব্লাউজ পিস কেননি? আমি ওর কানটা ধরে হিড় হিড় করে টানতে টানতে ঘরের কোনায় নিয়ে গিয়ে একটা ছোট সুটকেস খুলে দিলাম। নটি গার্ল, হ্যাভ এ লুক। হাসতে হাসতে বলল, ব্লাউজ তৈরি করিয়েছ? আগে হ্যাঁ। মাপ পেলে কোথায়? তোমার ব্লাউজের মাপ আমি জানি না। আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে, কানে কানে বলি, শুড আই টেল ইউ ইউর ভাইটাল স্ট্যাটিস্টিক? মেম সাহেব আমার পাশ থেকে পালিয়ে যেতে যেতে বলল, কেবল অসভ্যতা, জার্নালিস্টগুলো বড় অসভ্য হয়, তাই না? তোমার মতো ইয়াং আনমেরিড প্রফেসরগুলো বড় ধার্মিক হয়, তাই না? কি করব, তোমার মতো এক একটা দস্যু ডাকাতের হাতে পড়লে আমাদেরকে নিস্তার আছে? আমি যেন আরো কি বলতে গিয়েছিলাম, ও বাধা দিয়ে বলল, এবার তর্ক বন্ধ করে বেরোবে কি? মেম সাহেব শাড়িটা সোফার উপর রেখে নিজের সুটকেস থেকে ধুতি পাঞ্জাবি বের করে বলল, এই নাও পরো। এবারও জরিপার ধুতি দিলে না? জরিপার ধুতি না পাবার জন্য তোমার কি কিছু অসুবিধা বা ক্ষতি হচ্ছে? দোলা বৌদি, আমার জীবনের যেসব স্মরণীয় দিনের কথা স্মৃতিতে অমর অক্ষর হয়ে আছে, আজ আমি রিক্ত নিঃস্ব ভিখারি। আজ আমার বুকের ভিতরটা জ্বলে পুড়িয়ে ছারকার হয়ে যাচ্ছে। মনের মধ্যে অহরহ রাবণের চিতা জ্বলছে। গঙ্গা, যমুনা, নর্দমা, গোদাবরীর সমস্ত জল দিয়েও এ আগুন নিভবে না, নেভাতে পারে না। বাইরে থেকে আমার চাকচিক্য দেখে, আমার পার্থিব সাফল্য দেখে, আমার মুখের হাসি দেখে সবাই আমাকে কত সুখী ভাবে, কত মানুষ আরো কত কি ভাবে। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কতজনের কত বিচিত্র ধারণা। মনে মনে আমার হাসি পায়। একবার যদি চিৎকার করে কাঁদতে পারতাম, যদি তার স্বরে চিৎকার করে সব কিছু বলতে পারতাম, যদি হনুমানের মতো বুক চিরে আমার অন্তরটা সবাইকে দেখাতে পারতাম, তবে হয়তো। দেখেছ আবার কি আজে বাজে বকতে শুরু করেছি। তোমাকে তো আগেই লিখেছি, ওই পোড়া কপালের কথা লিখতে গেলে, ভাবতে গেলে মনের মাঝেই আমার মাথাটা কেমন যেন করে ওঠে। আর একটু ধৈর্য ধরো, তুমি হয়তো বুঝবে আমার মনের অবস্থা। দোলা বৌদি, আমাদের দুজনের কাহিনী নিয়ে ভলিউম ভলিউম বই লেখা যায়। সেই 7 দিনের দিল্লিবাসের কাহিনী নিয়েই হয়তো একটা চমৎকার উপন্যাস লেখা হতে পারে। তাছাড়া 3 দিনের জন্য জয়পুর আর সিলিসের ঘোড়া, আহা, সে 3টি দিন যদি 3টি বছর হতো, যদি সেই 3টি দিন কোনো দিনই ফুরতো না। দিল্লিতে সেই প্রথম রাত্রিতে আমরা 1 মিনিটের জন্য ঘুমোলাম না। সারা রাত্রি কথা বলেও
ভোরবেলায় মনে হয়েছিল যেন কিছুই বলা হলো না। মনে হয়েছিল যেন বিধাতা পুরুষের রসিকতায় রাত্রিরা হঠাৎ ছোট হয়েছিল। সকালবেলার সূর্যকে অসহ্য মনে হয়েছিল। মোটা পর্দার ফাঁক দিয়ে সূর্যরশ্মি চুরি করে আমাদের ঘরে ঢুকে বেশ উৎপাত শুরু করেছিল। কিন্তু তবুও ও আমার গলা জড়িয়ে শুয়েছিল আর গুনগুন করে গাইছিল, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমি প্রশ্ন করলাম, সত্যি? তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। আমি আবার কোথায় যাব? মেম সাহেব মাথা নেড়ে আমাকে ধন্যবাদ জানিয়ে আবার গাইতে থাকে, আমি তোমাকে পেয়েছি হৃদয়ে মাঝে, আর কিছু নাহি চাই গো। শিওর? শিওর। ও এবার কনুইয়ের ভর দিয়ে ডান হাতে মাথাটা রেখে বাঁ হাত দিয়ে আমার মুখে হাত বুলিয়ে দিতে দিতে গাইল, আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আর কারে ভালোবাসো। আমি বললাম, তুমি পারমিশন দেবে? মেম সাহেব হেসে ফেলল, হাসতে হাসতেই আবার গাইল, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। আমি বললাম, আমি আর কিছু চাইছি না, তুমিও দুঃখ পাবে না। ও আমাকে দু হাত দিয়ে জড়িয়ে চেপে ধরে ঠোঁটে একটু ভালোবাসা দিয়ে বলল, আমি জানি না, আমি তা জানি গো, জানি। সকালবেলায় চা খেতে খেতে মেম সাহেব বলল, ও গো চলো না, দুদিনের জন্য জয়পুর ঘুরে আসি। আইডিয়াটা মন্দ লাগলো না। ওই চা খেতে খেতেই প্ল্যান হয়ে গেল, একদিন জয়পুর, একদিন সিলিসের ফরেস্ট বাংলোয় থাকব, তারপর দিল্লি ফিরে এসে কিছু ঘোরাঘুরি, দেখাশোনা আর সংসার পাতার বিধি ব্যবস্থা করা হবে বলেও ঠিক করলাম। সুপ্রিয় শ্রোতা, মেম সাহেব উপন্যাসের পরবর্তী পর্ব শুনবার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।